জি আন্টি, আলহামদুলিল্লাহ। মোস্তফা সাহেব গেলেন একটু বাহিরে। কথার আভাস পেয়ে তাসফির দাদি কমলা বেগম হাঁক ডাক ছাড়তে ছাড়তে বাইরে বেরিয়ে আসে। কারা আইলো? আমার আনহু আইলো নাকি? কই দেহি মাইয়ার রূপখান দেখা নাই। নাচ জামার সঙ্গে আইসা পড়ছো নাকি? তাসফি দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরল। কেমন আছো বুড়ি? বাহ, তুমি তো বেশ ফিটফাট হয়ে গেছো আগের থেকে। কমলা বেগম তাসফির কান টেনে সরিয়ে বললেন, এই মাইয়া তুই সর দেহি, আগে আমার নাচ জামাইয়ের মুখখানা দেখা লই। শালা এতদিন পর কেন আসলো আমগো বাড়ি, তার বিচার কইরে লই। নিস্তব্ধ এগিয়ে এসে দাদিকে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? কমলা বেগম তার চশমা ঠেলে নিস্তব্ধকে চোখ ছোট ছোট করে দেখে সালামের উত্তর দিয়ে বলল, তা তুমি আইলা এখন ভালো হইয়া গেলাম, বুঝলা নাতি? তা মাঝে মাঝে আমগো বাড়িতে আসতে পারো তো, তোমার বউডারে নিয়ে এত ভয় পাও কেন? নিস্তব্ধ মাথা চুলকে মেকি হেসে বলল, আসলে ওই দাদি সময় পাই না তো, তাই আসলে। দাদি থামলেন না, হাজারটা প্রশ্নের বাণী নিস্তব্ধকে ঝাঁঝরা করে দিতে লাগলেন। যে নিস্তব্ধ বন্ধুদের আড্ডার আসরে সবসময় চুপচাপ থাকে, সে এই দাদির প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে। নিস্তব্ধ মনে মনে বুড়ির গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, তাকে একটু বসতেও বলছে না কেউ। কি আশ্চর্য! আর দেখো তার অভদ্র বউ কেমন করে হেসে হেসে মজা লুটছে। তাসফি মনে মনে বলে, কাছে এসেছো বাসাধন, এবার বোঝো ঠেলা। সারাক্ষণ এই তাসফিকে ধমকানো, তাই না? সারাক্ষণ মুখখানাকে বাংলার পাঁচ করে রাখো কারণ ছাড়া। এবার কারণ নিয়ে একটু কাঁদো কাঁদো, মুখ করো বাছা। মেজো চাচি গিয়েছিলেন নাস্তা পানির ব্যবস্থা করতে। এসে এই কাণ্ড দেখে তিনি তাসফির কানে গিয়ে কান টেনে ধরে ধমক দিলেন। এই যে কি করছো তুমি? জামাইকে এভাবে দাঁড় করে রেখেছো কেন? ছি ছি, ছেলেটা এত সময় দাঁড়িয়ে আছে, আশ্চর্য। এই মেয়েকে কোনোদিনও বোধ বুদ্ধি বানাতে পারবেন না তিনি। মেজো চাচি হতাশ মুখে শাশুড়ির দিকে এগিয়ে গেল। মাথার চুল পেকে বুড়ি হয়ে গেল, তবুও তার শাশুড়ির কি কোনো দিন কাণ্ডজ্ঞান হবে না? নতুন জামাইকে কেউ এভাবে দাঁড় করিয়ে রাখে? আমা, আপনি কি করছেন? কথাবার্তা তো পরেও বলা যাবে। ছেলেটাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছেন। যাও বাবা, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। এই তাসফি, জামাই বাবাকে রুম দেখিয়ে দে যা। আবার দাঁড়িয়ে থাকে। উফ! নিস্তব্ধ এতক্ষণ যেন নিজের প্রাণ হাতে পেল। এমন গেঁড়া কোলে তো সে কোনোদিন পড়েনি। তার নানিও তো এত কথা বলে না। ইয়া খোদা! তাসফি মুখ বাঁকিয়ে নিস্তব্ধর উদ্দেশ্যে বলল, আসুন জনাব। নিস্তব্ধ যত দ্রুত সম্ভব কেটে পড়ল। ওরা যেতেই মেঝো চাচি বললেন, হ্যাঁ রে ছোট, তুই জামাই বাবাকে বসতে দিবি না? এভাবে দাঁড় করিয়ে রাখবি? ছোট চাচি বলল, তুইও না কি যে করিস। আয় আমার সাথে হাত লাগা, ওদের নাস্তা পানি দিতে তো হবে। মেজো চাচি মেয়ে রাহেলার দিকে তাকিয়ে বলল, এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ওদের রুম দেখিয়ে দাও। অতঃপর আয়েশার দিকে তাকিয়ে বলল, যাও মা, তোমরা ফ্রেশ হয়ে এসো। আয়েশা মুচকি হেসে বলল, না না চাচি, সমস্যা নেই, এই তো যাচ্ছি। আয়েশার পান্নার দিকে তাকিয়ে দেখলো পান্না তাসফির চাচাতো ভাই বোন দুটোর সঙ্গে খেলতে বসে গেছে। দুটোই পান্নার বয়সী। দাদি বলল, হ্যাঁ যাও যাও, গিয়া ফ্রেশ হইয়া লাও। নিস্তব্ধ তাসফির রুমে ঢুকেই ঠাস করে তার বিছানায় বসে পড়ল। তার পা আর চলছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে তার কোমর ব্যথা হওয়ার জোগাড়। ইয়া খোদা! ছেলেদেরও যে কোমর ব্যথা হতে পারে তা সে আজ বুঝতে পারল। তাসফি চেঁচিয়ে উঠল, এই কি করছেন? কি করছেন কি? নামুন, বিছানা থেকে নামুন বলছি। তাসফির চিল্লানোতে নিস্তব্ধ আবারও লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই না আবার দাদি এসে কথা জুড়ে দেয়। দাদির বদলে তাসফিকে দেখে বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, এভাবে চেঁচাচ্ছ কেন? বসেই তো আছি একটু, খাট তো আর ভেঙে ফেলিনি। তাসফি বলল, তো খাটে কেন বসেছেন আপনি? নিস্তব্ধ অবাক হয়ে বলল, তো কোথায় বসবো? আশ্চর্য। তাসফি এগিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করে বলল, এই আপনার সাহস কত বড়? এত সময় জার্নি করে এসে ফ্রেশ না হয়ে বিছানায় বসে যাচ্ছেন। এই আপনি না একজন ডাক্তার? তাহলে আপনি এত অপরিষ্কার হলেন কি করে বলুন তো?
আমার বিছানায় একদম ময়লা নিয়ে বসা যাবে না। নিস্তব্ধ চোখ ছোট ছোট করে বলল, তো ডাক্তার তো কি হয়েছে? তোমার দাদির কথা যে ডাক্তারই শুনতে বসবে সেই না পাগল হয়ে যাবে। এই, তোমার দাদা এত বছর যাবৎ টিকে ছিল কি করে বলো তো? তোমার দাদির এত কথা ক্যাচালেই বোধহয় বৃদ্ধ পরবারে বাড়ি জমিয়েছে। এই আপনি নামবেন? আমার দাদির কাছেই যান না, শুনে আসুন। আগে আপনি নামুন। নিস্তব্ধ শয়তানি হাসি দিয়ে বলল, নামতে হবে তো। এই, নামলাম। এই আপনি নামবেন না তাই তো? না, বিছানাটা আরামদায়ক মনে হচ্ছে, রাতে ঘুম ভালো হবে বুঝলে। এই মেয়ে, কি করছো কি? থামো। তোমার এই হাতুড়ে মারে কিন্তু আমি মোটেও ব্যথা পাচ্ছি না বুঝলে। তাসফি এবারে নিজেও বিছানায় উঠে বসলো, 2 হাতে 2টো বালিশ নিয়ে মারতে শুরু করলো। নিস্তব্ধ থামাতে গিয়ে হঠাৎই তাসফির এক হাতে কবজিতে টান দিল। তাসফি ব্যালেন্স রাখতে না পেরে নিস্তব্ধর শক্তপোক্ত পুরুষালী শরীরের উপরে উবু হয়ে পড়ল। তাসফি এবারে নিজের বিছানায় উঠে বসলো, 2 হাতে 2টো বালিশ নিয়ে মারতে শুরু করলো। নিস্তব্ধ থামাতে গিয়ে হঠাৎই তাসফির এক হাতের কবজিতে টান দিল। তাসফি ব্যালেন্স রাখতে না পেরে নিস্তব্ধর শক্তপোক্ত পুরুষালী শরীরের ওপর উবু হয়ে পড়ল। নিস্তব্ধ তাসফির বাম হাতের কবজি চেপে ধরা, অপর হাত দিয়ে ঠেকলো তাসফির কোমরে। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। হঠাৎ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে দুজনেই হতবাক হয়ে গেল। তাদের মোটেও কল্পনায় এমন কিছু ছিল না। তাসফি নিস্তব্ধর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বুকের মাঝে কেমন যেন ঢোল পেটাচ্ছে, কেমন শিরশিরানো অনুভূতি, পেট গুড়গুড় করছে। ইস, কই সে আগে তো কখনো এমন অনুভূতি হয়নি, তবে আজ কেন হচ্ছে? সারা শরীর কেমন অবশ অবশ লাগছে তার। পুরুষ মানুষের, বিশেষ করে হালাল পুরুষের সম্পর্কে বুঝি এমন অনুভূতি হয়? নিস্তব্ধ ফিসফিস করে বলল, এই যে মেয়ে, তুমি এত ভয়ঙ্কর কেন বলো তো? তাসফির মুখের উপরে কয়েক গোছা চুল এসে হানা দিয়েছে। নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। ইস, চুলগুলো বড্ড বেয়াদব, তার বউয়ের মতো। নিঃশব্দে সে তাসফির বাম হাতটা ছেড়ে দিয়ে কপালে আসা চুলগুলো সরিয়ে দিতে হাত বাড়ালো। তাসফি না চাইতেও চোখ বন্ধ করে নিল নিমিষেই। তখনই পান্না রুমে ঢুকলো। কাকাই কাকিয়াকে এই অবস্থায় দেখে ছোট্ট পান্না কি বুঝলো কে জানে। সঙ্গে সঙ্গে সে চোখে হাত দিয়ে পিছু ঘুরে বলল, দেখে ফেলেছি, কাকাই কাকিয়াকে জড়িয়ে ধরেছে। দেখে ফেলেছি, মাকে গিয়ে এক্ষুনি বলছি। সব উচাটন অনুভূতির জোয়ারকে বিসর্জন দিয়ে নিস্তব্ধ আর তাসফি দুজনের দরজার দিকে চোখ বড় বড় করে চাইল। তাসফি তৎক্ষণাৎ তার কোমরে থাকা নিস্তব্ধর হাত জোড়ায় খামচি মারল। কোনো রকমে উঠে গিয়ে পান্নাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, না সোনা, মাকে কিছু বলতে হবে না। কাকিয়া তো তোমায় চকলেট দেবে, তাই না সোনা? এসব পচা কথা কাউকে বলতে নেই, বুঝেছো? নিস্তব্ধ তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, উফ, গেছে গেছে, রাক্ষসে মেয়ে আবার হাতের মাংস খাবলে ছিঁড়ে নিয়েছে। ইস, শেষ, আমার হাত শেষ, চলে যাচ্ছে। এই নে, তোমার নখ কাটো না কেন? উফ। তাসফি ভেঙচি কেটে চোখ গরম করে বলল, একদম বেশ হয়েছে। কত বড় সাহস তার, কোমরে হাত দেয়! অসভ্য পুরুষ মানুষ, একদম ফায়দা লুটার চেষ্টা করবেন না অসভ্য ডাক্তার। পান্নাও তৎক্ষণাৎ বলে উঠল, কাকাই অসভ্য পুরুষ মানুষ। নিস্তব্ধ হতভম্ব হয়ে চেয়ে রইল পান্নার পানে। এই মেয়ে তার সব কাছের মানুষকে হাত করে ফেলেছে, কেমন করে দেখছে। নিস্তব্ধ উঠে গিয়ে পান্নার হাত ধরে বলল, না মামুনি, তুমি না কাকাইয়ের ভালো মেয়ে, একদম এসব পচা কথা বলবে না, বুঝেছো? পান্না তৎক্ষণাৎ না প্রতিবাদ করে উঠল, না না, আমার কাকিয়া বেস্ট, তুমি অসভ্য। নিস্তব্ধ হতবাক হয়ে চেয়ে রইল। খেয়েছে তার ইজ্জতের ফালুদা করে দিয়েছে এ মেয়ে। তোমার কাকিয়া পচা, বুঝলে? না শোনা, এসব পচা কথা মোটেও বলতে নেই। কাকাই তো তোমায় চকলেট দেবে, অনেকগুলো চকলেট দেবে। সত্যি দেবে তো? প্রমিস? তাসফি পান্নার হাত ধরে বলল, না সোনা, তুমি কাকিয়ার কথা শোনো। সবাইকে গিয়ে বলবে তোমার কাকাই নির্লজ্জ, অসভ্য। নিস্তব্ধ তাসফির দিকে কটমট করে তাকিয়ে থেকে চিবিয়ে চিবিয়ে বলল, সত্যি দেবো তো শোনা, প্রমিস। অনেকগুলো চকলেট দেবো তোমাকে মামুনি,
ভুলে এসব কাউকে বলবে না, ঠিক আছে? বলতে বলতে পান্না বেরিয়ে গেল। তাসফি ঠোঁট ভেঙচি কেটে নিস্তব্ধকে এমন হেনস্থা হতে দেখে মিটমিট করে হাসতে হাসতে বেরিয়ে গেল। একদম উচিত শিক্ষা হয়েছে। কত বড় সাহস এই অসভ্য ডাক্তারের! তার মন ছোঁয়ার আগে তার কোমর ছুঁয়ে ফেললো। ও মাই গড, ও মাই গড, শেট শেট। সন্ধ্যাবেলার আকাশটা মৃদু উজ্জ্বল। সূর্যি মামা আজ দিনের বেলা দেখা দেয়নি বলেই চলে, তাই সে কখন অস্ত গিয়েছে বলাটাও ভারী মুশকিল। আকাশে স্পষ্ট গুমট ভাব বিদ্যমান। মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে দুই এক ফোঁটা বৃষ্টিও দেখতে পাওয়া যাচ্ছে। বাসন্তী একা বসে আছে ড্রয়িং রুমের বারান্দায় লাগানো থাই গ্লাসের পাশে। ইয়ানা ভাবি আজ দুপুরেই বাপের বাড়ি গিয়েছে। রুম্পাটাও আজ আসবে বলে আসেনি। বাবা বাইরে, মা নিজের রুমে বই পড়ছে। বাসন্তী থাই গ্লাসের মাঝ দিয়ে বাইরেটা দেখছে। এখন থাই গ্লাসের দিয়ে দেখা বাইরেটা যেমন অস্পষ্ট, তেমনি তার জীবনের বাকি ধাপগুলোও কেমন অস্পষ্ট। কেমন করে কাটবে তার সামনের দিনগুলো? সে কি টিকে থাকতে পারবে এই সমাজে? কে জানে। ভালোবাসার প্রতি তার দিন দিন কেমন গা শিউরে ওঠা অনিচ্ছা জন্ম নিচ্ছে। যাকে ভালোবেসে হাত ধরলো সেই তো বেইমানি করলো। অন্যরা করবে না তারই বা কী গ্যারান্টি আছে? বিয়েটি সে আর এই জন্মে করছে না। ডিভোর্সি তকমা নিয়ে সারা জীবন পড়ে থাকবে, এই বেশ ভালো। অন্তত কারো থেকে ঠকে যাওয়ার মতো তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে না। পুনরায় রাতের পর রাত চোখের কোণ ভেজাতে হবে না। ভালোবাসা! দুনিয়াতে সবাই যদি তার বাবার মতো হতো, সবাই যদি তার দাদার মতো হতো, যারা এখনও তাদের স্ত্রীকে যোগ্য সম্মান দিয়ে ভালোবেসেছে। যদি তাসফির বাবার মতো হতো, যে স্ত্রীকে ভালোবেসে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে কতগুলো বছর নিরামিষ জীবন পার করে যাচ্ছে। সব পুরুষ যদি তাদের মতো হতো, সব পুরুষের যদি এমন মেন্টালিটি থাকতো, খুব কি ক্ষতি হতো? তাহলে তো আর তার মতো এমন গুটি কয়েক মানুষকে এভাবে দিন যাপন করতে হতো না, ভালোবেসে ঠকে যেতে হতো না। ভালোবাসা নিয়ে চারিদিকে এমন হাহাকার, হতাশা, বিষণ্ণতার জন্ম নিত না। বাসন্তীর হাজারো ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। তার শব্দে সে চমকে উঠল। মনের মাঝে উদয় হলো প্রশ্নের দানা। এই ভর সন্ধ্যাবেলায় কে এলো? তাসফি ডাইনিং থেকে ছাড়া পেয়ে মাত্র একটু রুমে এসে বসল। নিস্তব্ধকে বসিয়ে দিয়ে এসেছে বিরাট বড় খাবারের আয়োজনের টেবিলে। তাসফি তো এতদিন শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন পেল, এবার সে না হয় একটু শ্বশুর বাড়ির বিশাল খাবারের স্বাদগুলো নিয়ে দেখুক। শ্বশুর বাড়ির খাবারের মজাই আলাদা। উফ, নিস্তব্ধ করুণ মুখখানা যদি কেউ দেখত! তাসফি তো নিস্তব্ধ সেই অসহায় চাউনিখানা দেখলেই হাসিতে লুটিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে। তাসফি বাইরে তাকিয়ে দেখল ইতিমধ্যে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে। আকাশ মেঘলা হলো। কখন যে বৃষ্টি নামছে সেই খেয়ালই করল না। সারাদিন কোন ধ্যানে ছিল সে? হঠাৎ তাসফির বালিশের পাশে থাকা ফোনটা বেজে উঠল। চট করে তাসফি তা হাতে নিয়ে দেখল আশার ফোন। সঙ্গে সঙ্গে সে জিভে কামড় দিল। ইস, তার পাখির বাসাকে তো বলাই হয়নি দুদিন সে কলেজে যাবে না। তাসফি ফোন রিসিভ করতেই আশা যেন হামলে পড়ল তার উপরে। কি ব্যাপার বলতো তোর মাইয়া? সকাল থেকে ফোন করে যাচ্ছি, আপনার পাত্তাই পাওয়া যাচ্ছে না। কি এমন মহা রাজকার্য করছিলেন আপনি শুনি? তাসফি আমতা আমতা করল। বিয়ের ব্যাপারটা আশাকে এখনো বলা হয়নি তার। আসলে শোন না, ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ পেয়েছিস, আর আমি একটু বাসায় এসেছি। আশা অবাক হয়ে বলল, বাসায় এসেছিস মানে? কোন বাসায়? কার বাসা? তুই তো বাসায় থাকিস, মানে কি? তাসফি ইতস্তত করে বলল, আসলে শোন না দোস্ত, আমার আসলে বিয়ে হয়ে গেছে, তো শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসলাম আর কি। আশা বিষময় হতবাক হয়ে ঠাস করে বসা থেকে উঠে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় করে চিল্লিয়ে উঠে বলল, কি? তাসফি কানে হাত দিল। সঙ্গে সঙ্গে চিবিয়ে চিবিয়ে বলল, চিল্লাবো না মানে? চিল্লাবো না কেন? আমি 100 বার চিল্লাবো, 1000 বার চিল্লাবো।
তুই আমার কলেজের একমাত্র কলেজের বান্ধবী। তোর সাথে আজ আমার 2 মাস ধরে ফ্রেন্ডশিপ। আমার সব পেটের কথা তুই জানিস, আর তোর বিয়ে হয়ে গেছে সেটা আমি আজ এই 2 মাস পরে এসে জানতে হলো। ওরে ফাজিলের ফাজিল, তুই বিবাহিত মহিলা, এই কথা কি না তুই আমায় আজ বললি? ও মাই গড, ও মাই গড। তুই শুধু ভার্সিটিতে আয়, তোর চুপা আমি ভেঙে রেখে দিব। তোমার সব কটা দাঁত না আমি প্লাস দিয়ে কট কট করে উঠিয়ে ফেলবো। এই ছেমনি, আর কি কি কথা তোর পেটের ভেতর রেখে দিয়েছিস বলতো? আর কি কি কথা তোর ওইটুকু পেটে আছে? নিশ্চয়ই আরও বহুত কিছু আমার থেকে লুকিয়ে গিয়েছিস তুই, তাই না? বল, এখনই পেটের সব কথা উগরে দিবি আমায়। বজ্জাতের বজ্জাত, হারামি হারামি। ওনার বিয়ে হয়ে গেছে অথচ এই কথা আজ আমায় শুনতে হলো। আশা আগের থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল। তাসফি হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এভাবে রিয়েক্ট করবে সে তো ভাবতেই পারেনি। মনে হচ্ছে একটা অনুষ্ঠানের বক্তৃতা দিয়ে শেষ করে ফেলেছে। মনে তো হচ্ছে এই পাখির বাসা 7ই মার্চের 18 মিনিটের ভাষণকে 5 মিনিটে দেওয়ার প্র্যাকটিস করছে। তাসফি দিল এক ধমক। এই চুপ, স্টপ ইট দোস্ত। কি শুরু করেছিস? বলিনি, এখন তো বললাম। আশা চিবিয়ে চিবিয়ে উঠে বলল, হারামির হারামি, ওনার বিয়ে হয়ে গেছে অথচ এই কথাটা আজ আমায় শুনতে হলো। তাসফি শুষ্ক ঢোক গেল। এই মেয়ে বিয়ের কথা শুনে যে অবস্থা, নিস্তব্ধর স্যারের সঙ্গে বিয়ের কথা শুনলে হার্ট অ্যাটাক না করে বসে। হিয়া খোদা। তাসফি আমতা আমতা করে বলল, ইয়ে মানে ছবি কি করে দেব? ছবি তো ফোনে নেই। তোকে আমি সময় হলেই ওনার সাথে দেখা করিয়ে দেব, বুঝলি? নিস্তব্ধ করুণ চোখে তার সামনে থাকা শত শত খাবারের পদের দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা ধরে তাকে সবাই খাইয়েই যাচ্ছে। থামার আর নাম নেই। নিস্তব্ধ না পারছে সইতে, না পারছে কিছু বলতে। এমন গ্যাড়া কলে বোধহয় সে আর কোনো দিন পড়েনি। আজকের দিনটাই তার খারাপ। এই শ্বশুর বাড়ি আসার পর থেকেই তার একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জনমে মনে থাকবে বোধহয় না, ইহ জনমে মনে থাকতে বোধহয় না আর তার শ্বশুর বাড়ি পা পড়বে। ইয়া খোদা, এবারের মতো তাকে বাঁচিয়ে নাও। পাশ থেকে রাহেলা বলে উঠল। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, হ্যাঁ দাও না, দাও। দেখো আজ তো গরু এনে আমার পাতে দিয়ে দাও। নিস্তব্ধ থতমত খেয়ে বলল, কই কই না তো। আয়েশা দেওয়ার নাস্তায় নাবুদ হওয়া দেখে মিটমিট হাসছে। বাড়িতে রাজ করা ছেলেটা এখন কেমন মিউ মিউ করছে। বাড়িতে সামান্য নুন বেশি হলে যে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়, তার এই অবস্থা দেখে সে আর নিজের হাসি চেপে রাখতে পারছে না। নিস্তব্ধ ভাবির দিকে করুণ চোখে চেয়ে ইশারায় বলল, ভাবি প্লিজ কিছু একটা করো, আমাকে বাঁচাও প্লিজ। আয়েশা যেন তা দেখলই না, উল্টো মিষ্টির বাটিটা এগিয়ে দিয়ে বলল, আহা দেওরজি, তুমি এত মিষ্টি কিছুই খাচ্ছ না। এই নাও নাও, একটু মিষ্টি খাও। না আর পারা যাচ্ছে না। নিস্তব্ধ মাখানো খাবার রেখেই এবার ছুটল তাসফির রুমে। তার দ্বারা আর সম্ভব না। নিস্তব্ধ চলে যেতে আয়েশা ফিক করে হেসে দিল। মায়ের হাসি দেখে পান্নাও হাসলো। নিস্তব্ধকে এমন জব্দ হতে দেখে রাহেলা আর অনিকাও মিটমিট করে হাসতে লাগলো। নিস্তব্ধ রুমে ঢুকে ওয়াশরুম থেকে হাত পরিষ্কার করে নিল। পুরো রুমে চোখ বুলিয়ে দেখল। তার অসভ্য বউয়ের টিকিটিও কোথাও দেখা যাচ্ছে না। বেলকনি থেকে তাসফির কথার আওয়াজ ভেসে এলো। ও, তার মানে বজ্জাত মেয়েটা তাকে ফাঁদে ফেলে এখানে এসে কথা বলা হচ্ছে ফোনে, রংঢং করে দেখাচ্ছে মজা এবার। নিস্তব্ধ বেলকনিতে গিয়ে বলে উঠল, ও তাহলে ম্যাডাম আমাকে বিপদে ফেলে এখানে ফোনে কথা বলে ফুর্তি করা হচ্ছে বুঝি। পুরুষ কণ্ঠ পেতেই আশা ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল, এই কে কথা বললো? কার কণ্ঠ শুনতে পেলাম? কেমন চেনা চেনা লাগলো। তাসফি সঙ্গে সঙ্গে জিভে কামড় দিয়ে নিস্তব্ধর মুখ চেপে ধরল এক হাত দিয়ে। নিস্তব্ধ থমকে গেল। এই একদম কথা বলবেন না, দেখছেন না কথা বলছি?
নিজেই নিজের পরিচয় দিতে নিষেধ করেছেন, এখন আবার এখানে এসে গলা ফাটাচ্ছেন। আজব তো। নিস্তব্ধ কোনো কথা বলল না, একইভাবে তাসফির দিকে তাকিয়ে রইল। তাসফি ফোনের মিউট অফ করে বলল, আরে কে কথা বলবে? ওই যে আমার পিচ্চি চাচাতো ভাই আর কি। আশা সন্দেহ নিয়ে বলল, পিচ্ছি ছেলের গলা কি এমন পরিপূর্ণ পুরুষ মানুষের মতন শোনায় নাকি কখনো? হ্যাঁ, পাগল পেয়েছিস আমায়? তাসফি মেকি রাগ দেখিয়ে বলল, আরে কি মুশকিল দেখতো, ওর গলাটা একটু এমনই। আর কে থাকবে? আশা ভারী কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার দুলা ভাইয়ের নামটা বল শুনি। আর কি করে সে? বাড়ি কোথায়? তাসফি সঙ্গে সঙ্গে আবারও মিউট করলো। নিস্তব্ধর দিকে তাকিয়ে বলল, এই আপনার আর কোনো নাম নেই? নিস্তব্ধ তাসফির থেকে চোখ সরিয়ে বৃষ্টি দেখছিল। তাসফির কথায় ভ্রু কুঁচকে বলল, কেন? তাসফি বিরক্তি নিয়ে বলল, আরে ভাই আছে কি না বলে ফেলুন তো। নিস্তব্ধ কপাল কুঁচকে বলল, আমি তোমার ভাই লাগি কোন জনমের? তাসফি হতাশ হয়ে বলল, ওকে ঠিক আছে, ভাই লাগেন না, জামাই লাগেন। হয়েছে, এবার বলুন। আছে, কি দরকার? আছে যখন একটু দয়া করে বলবেন কি? বলে আমায় কৃতার্থ করুন জনাব। নিস্তব্ধ থতমত গলায় বলল, অনুভব শেখ। আমার দাদি রেখেছিল এই নাম। তাসফি ঠোঁট প্রসারিত করে বলল, মহৎ কাজ করে ফেলেছেন আপনার দাদি। ওপাশ থেকে আশা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তাসফি মিউট অফ করে বলল, হ্যাঁ আশা বল। আশা বিরক্তি নিয়ে বলল, মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস তুই বল তো? তাসফি আমতা আমতা করে বলল, ওই আসলে বৃষ্টি হচ্ছে তো, নেটওয়ার্ক ঠিকঠাক পাচ্ছে না, বুঝলি তো। আশা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখলো সত্যিই বৃষ্টি হচ্ছে। বিল্ডিংয়ের ভেতর কখন বৃষ্টি হয় আর থামে বোঝাই মুশকিল। অতঃপর নিঃশ্বাস ছেড়ে বলল, যাই হোক, এবার বল দুলা ভাইয়ের নাম কি? তাসফি তৎক্ষণাৎ উত্তর করল, অনুভব শেখ। আশা উৎফুল্ল চিত্তে বলল, ভারী সুন্দর নাম তো। আচ্ছা, পিক যেহেতু নেই, কেমন দেখতে বলতো? নিশ্চয়ই স্যারের মতন হ্যান্ডসাম, নাকি আমাদের ইয়াকুব স্যারের মতন বেকুব টাকলা? নিস্তব্ধ নাম শুনে তাসফি খুক খুক করে কেসে উঠল। নিস্তব্ধ স্যারের মতোই না ছাই, গোটা মানুষটাই তো উনি। নিস্তব্ধর দিকে আবারও আর চোখে তাকিয়ে মনে মনে বলল, দেখাচ্ছি মজা। বাসর রাতে বউ চেনো না তাই না? দুদিন পর ঘর থেকে বের করে দাও। এইবার তোমায় দেখাবো মজা চান্দু। তাসফির খেলা তো কেবল শুরু। আশাকে বলল, আরে কি যে বলিস, নিস্তব্ধ স্যার আবার হ্যান্ডসাম নাকি? ইচ্ছা কি যে বলিস না, তুইও না পাগল আশা। আর আমার বর কেমন দেখতে তাই তো? আর আমাদের ইয়াকুব স্যারের থেকেও বিচ্ছিরি দেখতে, কি বলবো। ইয়াকুব স্যারের তো চুল নেই, আর এই লোকের পেটে ইয়া বড় ভুঁড়ি, দেখতে একদম জলহস্তির মতো। বাবা যে কি দেখে এই অসহ্য লোকটার সাথে আমার বিয়ে দিল, আমি তো সারাক্ষণ এই ভাবি। নিস্তব্ধ তৎক্ষণাৎ নিজের পেটে হাত দিয়ে চোখ বড় বড় করে নিল। কি বলে এই মেয়ে? তার এত স্লিম বডিকে পেট মোটা বানিয়ে দিল, আর সে কিনা জলহস্তি। ওপাশে আশা কেসে উঠল। কি বলিস, সত্যি নাকি দোস্ত? তাসফি বলতে গেল, আরে হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি নাকি? ব্যাটার গালে সারাক্ষণ দুর্গন্ধ থাকে জানিস তো। আর তার মুখটা কালো বানরের মতো, আর দাঁতগুলো বেড়ালের মতো। মনে হয় এক্ষুনি এসে কামড়। তাসফি আর বলতে পারল না। তার আগে নিস্তব্ধ খট করে তার হাত থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে কলটা কেটে দিল তৎক্ষণাৎ। তাসফির দু হাত মুহূর্তের মাঝে চেপে ধরল রেলিংয়ের সাথে। ঘটনার আকস্মিকতায় তাসফি কিছু বুঝে ওঠারও সুযোগ পেল না। সে চোখ বড় করে চাইল। নিস্তব্ধ তাসফির দু হাত রেলিংয়ের সাথে জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? মেরে না সবগুলো দাঁত ভেঙে রেখে দেবো। বারবার আমায় জ্বালাতন করায় কিন্তু তোমার বিরাট বড় শাস্তি পেতে হবে। এই নিস্তব্ধ ইয়াসারকে না চ্যালেঞ্জ করো না বোকামি, পরে কিন্তু ভীষণ পস্তাতে হবে। থাপ্পড়ে তোমার চাপা ভেঙে দেবো,
কি ভেবেছো আমায়? কিছু বলছি না দেখে মাথায় চড়ে বসেছো? নিস্তব্ধ রাগে ফেটে যাচ্ছে। কত বড় সাহস এই অসভ্য মেয়ের! দিনের পর দিন তাকে অবহেলা করে যাচ্ছে, তার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। চারপাশে তখন তুমুল ঝড়, বাতাসের এলোমেলো ঝাপটা। ঝড় হবার পূর্বাভাস পেয়ে বিদ্যুৎ নিয়ে গেল হঠাৎ করে। বেলকনিতে এখন ঘুটঘুটে অন্ধকার। দুজনের মাঝে দূরত্ব 1 ইঞ্চি সমান হবে বোধহয়। নিস্তব্ধর ধমকে তাসফির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়েছে। হঠাৎ দূরে কোথাও বজ্রপাত হলো। সেই আলোয় তাসফির গোলগাল ফোলা ফোলা মায়াবী ফর্সা মুখশ্রী সেই বজ্রপাতের আলোয় স্পষ্ট দৃশ্যমান হলো নিস্তব্ধর সামনে। নিস্তব্ধ থমকে গেল। নিস্তব্ধ হলো। তার রাগীর চোখের পাতা হঠাৎ করে উতলা ঢেউ থামিয়ে নদীর মতো শান্ত হয়ে গেল। তার হাতের বাঁধন দৃঢ় থেকে একটু হালকা হলো। হুট করে এক হাত তাসফির হাত থেকে ছুটিয়ে তার কোমর চেপে ধরল। মাঝে থাকা দূরত্বটুকু মিলিয়ে গেল নিমিষেই। তাসফি চোখ মেলে চাইল। তখনই আবারও পরপর 4 বার বজ্রপাত হলো। তাতে 2-1 মিনিট যাবৎ চারপাশেটা আবারও মৃদু আলোকিত হলো। দুজন মানবী তাদের চোখে চোখ রাখল। চোখের অসীম গভীরতা মাপতেই যেন ব্যস্ত তারা। পরিবেশের মতো উথাল পাথাল তাদের মন পবন। মন মাঝি হারিয়েছে কোনো দূর পাহাড়ে। কুল পাওয়া দায়। তাসফির গোলাপি অধর জোড়া থরথর করে কাঁপছে। নিস্তব্ধ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেদিকে। কোনো অদৃশ্য শক্তি তাকে চুম্বুকের মতো টানছে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির মুখের দিকে এগিয়ে যেতেই আবারও বজ্রপাত হলো। তাসফি কেঁপে উঠল, তার হুঁশ ফিরল। অধরে অধর মিলিত হবার আগেই তাসফির সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিতেই নিস্তব্ধর পুরুষালী তপ্ত অধর জোড়া ঠেকল তাসফির বাম গালে। বিস্ময়ে চোখ বড় বড় করে নিল তাসফি। পুরুষালী স্পর্শে কিছুটা কেঁপে উঠল সে। মুহূর্তেই নিজেকে শক্ত করে হাত আগলা থাকায় সে ধাক্কা দিয়ে নিস্তব্ধকে দূরে ঠেলে দিল। আঙ্গুল উঁচিয়ে আগুন চোখে তার দিকে তাকিয়ে শাসিয়ে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার নিস্তব্ধ। ইয়াস স্যার। খবরদার আমায় ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি আমায় বউ হিসেবে মানেন না। আমিও চাই না আপনি কোনো মিসবিহেভ করেন। সো নিজের সীমার মধ্যে থাকবেন। জাস্ট মাইন্ড ইট। বলেই সে ঠাস করে বেলকনির দরজাটা লাগিয়ে ভেতরে চলে গেল। খাটে বসে নিজের মাথা চেপে ধরল। উফ, সব কিছু এত অসহ্য ঠেকছে কেন তার? নিজের অজান্তেই তার হাতখানা গিয়ে ঠেকল তার বাম গালে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল তাসফি। নিস্তব্ধ অন্ধকারের মাঝে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল সেখানে। পাগলা হাওয়ার ঝাপটা লাগতে লাগলো তার গায়ে। উথাল বর্ষণ ভিজিয়ে দিতে লাগলো তার সারা শরীর। নিস্তব্ধ ইয়াসারের চোয়াল বেয়ে বৃষ্টির ফোঁটা চুইয়ে চুইয়ে পড়তে লাগলো। সুদর্শন মানবটির পরনে কালো টি শার্ট ট্রাউজার ভিজে যেতে লাগলো বৃষ্টির ঝাপটায়। এই মুহূর্তে তার মস্তিষ্কে চলছে বুদ্ধিদীপ্ত কোনো অদ্ভুত রহস্য। যেই রহস্য নিস্তব্ধ ইয়াসার ব্যতীত বুঝি কেউ জানে না। জানবে কেমন করে? সে তো কখনো জানতেই দেবে না। অন্ধকারের মাঝে সেই সুদর্শন মানবটি প্রথমবারের মতন মন খুলে মিষ্টি করে হাসল। তার হাসিতে প্রকৃতির এতক্ষণের উথাল ঝড়ও যেন থামতে শুরু করলো। নিস্তব্ধ বসে পড়ল বেলকনির ফ্লোরে। তাকিয়ে রইল শূন্য আকাশের মাঝে। খুঁজে নিতে চেষ্টা করলো সেখানে নিজেকে। ছাপিয়ে দিতে চাইল সকল শূন্যতাকে। ইতিমধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করেছে। বাসন্তী ব্যস্ত পায়ে দরজা খুলে দেখতে পেল মাহিনের হাস্যোজ্জ্বল মুখশ্রীখানা। প্রথমে দরজার সামনে বাসন্তীকে দেখে সে কিছুটা ভরকে গেল। এভাবে দরজার সামনে সে আশা করেনি বাসন্তীকে। বাসন্তী এই অসময়ে মাহিনকে দেখে অবাক হয়ে গেল। তার আসার কারণ বুঝতে পারল না। নিস্তব্ধ তো বাড়িতে নেই। বাসন্তী হাস্যোজ্জ্বল মুখে বলল, আরে মাহিন যে, এসো এসো, ভেতরে এসো। এই সময় হঠাৎ কারো বিপদ আপদ হলো না তো আবার? আন্টি ঠিক আছে তো? মাহিন ভেতরে এসে সোফায় বসে তার সিল্কে চুলে হাত বুলিয়ে ইতস্ত করে বলল, হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে। আসলে নিস্তব্ধর সঙ্গে একটু দরকার ছিল আর কি। মাহিন শুষ্ক ঢোক গিলল। একদম
যাহা মিথ্যা কথা বলে বসলো সে তো বাসন্তীকে দেখতেই এতটা পথ পাড়ি জমালো। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় করে ওসমান ভিলায় এলো প্রেয়সীর মুখখানা যাতে মাঝে মাঝে অবলোকন করতে পারে, তাই তো শহর ছাড়লো দুদিনের মাঝে। বাসন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল,